আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসের সম্মানিত যে সকল চিকিৎসক এবং আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, উদ্ভিদ কোষের কলা বা টিস্যু সিস্টেম। উদ্ভিদ কলা বা টিস্যু সিস্টেম বললেও হতো, উদ্ভিদ কোষের কলা না বললেও চলে, কারণ কলাটা কিন্তু কোষ থেকেই হয়। অনেকগুলো কোষ যখন একই জায়গা থেকে একই রকম উৎপন্ন হয়ে একই রকম কাজ করবে, তখন ওইটাকে বলা হবে কলা। এবং এই কলাগুলো নিয়ে একটা সিস্টেম যখন দাঁড়িয়ে যাবে, তখন সেটাকে বলা হবে টিস্যু সিস্টেম। গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, আজকে বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আজকে শুরু করব জটিল টিস্যু থেকে, কমপ্লেক্স টিস্যু। এই কমপ্লেক্স টিস্যু মূলত হচ্ছে একাধিক ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যু। এবং জটিল টিস্যুর ক্ষেত্রে আমরা দুইটা প্রকার আমরা দেখতে পাই, একটা হচ্ছে জাইলেম টিস্যু আর একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, এখানে যদি আমার স্লাইড কোথাও যদি আটকে থাকে, আমার কিন্তু প্রত্যেকটা আলোচনার কিন্তু স্লাইড আছে আজকে। স্লাইড যদি কোথাও আটকে যায়, একটু কাইন্ডলি আপনারা একটু বলবেন, আনমিউট হয়ে আমাকে সাথে সাথে একটু জানাবেন। তাহলে আমরা জটিল টিস্যুর ক্ষেত্রে কয় ধরনের টিস্যু পাচ্ছি? একটা হচ্ছে জাইলেম টিস্যু আর একটা হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু। আমরা জটিল টিস্যুর ক্ষেত্রে আমরা দেখি চার প্রকারের, জাইলেম টিস্যুর ক্ষেত্রে আমরা দেখি চার প্রকারের কোষ নিয়ে জাইলেম টিস্যু তৈরি হয়, এবং সেগুলো হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এই মূলত হচ্ছে আমাদের চার ধরনের টিস্যু। আচ্ছা, তাহলে কি কি বললাম? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, এই চার প্রকারের কোষ নিয়ে জাইলেম টিস্যু গঠিত। এখন আমরা এই চার ধরনের কোষ নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করছি ট্রাকিড নিয়ে। ট্রাকিডটা কি? ট্রাকিড হচ্ছে এমন টিস্যু, এই টিস্যুগুলোর যে কোষগুলো থাকবে, সেলগুলো, এগুলো অনেকটা ডেড থাকবে, মৃত থাকবে, এবং টিস্যুগুলো অনেকটা লম্বা হবে। এই যে দেখেন ডান পাশে চিকন ট্রাকিডের ছবি দেখানো হয়েছে, চিকন ছবিটি একটু আপনারা একটু দেখে রাখেন, তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। সরি, বাম পাশেরটা দেখেন, চিকন লম্বা কোষগুলো হচ্ছে মৃত, লম্বা, তির্যক প্রান্ত থাকে এদের, বড় বড় গহ্বর থাকে এদের দেহে। প্রাচীরগুলো শক্ত, দৃঢ়, লিগনিন যুক্ত, এবং দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা, মূল হতে পাতায় পরিবহন করা এই কোষের কাজ। তাহলে এখানে আমরা দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে ট্রাকিডের গঠন আর একটা হচ্ছে ট্রাকিডের কাজ। ট্রাকিডের গঠনে আমরা বেশ কিছু শব্দ পড়লাম। ট্রাকিডের কোষগুলো হচ্ছে মৃত, লম্বা, তির্যক প্রান্ত বিশিষ্ট, বড় বড় গহ্বরযুক্ত, প্রাচীরগুলো শক্ত, দৃঢ় ও লিগনিন যুক্ত। তাহলে এটা যেহেতু দৃঢ় এবং শক্ত একটা জিনিস, তাহলে শক্ত উপাদানগুলো দেহকে কি করবে? মজবুতি প্রদান করবে, দৃঢ়তা প্রদান করবে। তাহলে এই বর্ণনা থেকে আমরা বুঝে যাই যে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করার কাজ হচ্ছে ট্রাকিডের। এবং আরো একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে উদ্ভিদ দেহে একদম গাছের গোড়া থেকে, মূল থেকে গাছের পাতা পর্যন্ত খনিজ লবণটাকে, পানি এবং খনিজ লবণটাকে পরিবহন করে কে? এই ট্রাকিড টিস্যুই। তাহলে আমরা জাইলেম টিস্যুর মধ্যে আমরা চারটা রকম ফের নিয়ে পড়লাম। আমাদের প্রথম রকম ফেরটা ছিল কি? ট্রাকিড। দ্বিতীয় রকম ফেরে আমরা কি পাই? ভেসেল। ডান পাশের ছবিটা দেখেন, ভেসেল। এটা ট্রাকিডের একটু বিপরীত। ট্রাকিডটা হচ্ছে একটু লম্বা, চিকন, এবং ভেসেলটা হচ্ছে কি একটু মোটা এবং হচ্ছে কি খাটো। অর্থাৎ অনেকটা ট্রাকিডের বিপরীত গঠন হচ্ছে ভেসেলের। ভেসেল বা ট্রাকিয়া বলে এটাকে। তাহলে এই টিস্যুগুলো কেমন হয়? মোটা হয়, খাটো হয়, একাধিক কোষ মাথায় মাথায় যুক্ত হয়ে একটি লম্বা ফাফা নালিকার সৃষ্টি করে। এবং এটার কাজটা কি? যেহেতু ফাফা নালী, সেই ফাফা নালীর ভিতর দিয়ে কিন্তু যে কোনো কিছু সহজে পরিবাহিত হতে পারে। তাহলে কোন একটা কিছু পরিবাহিত হয়, এই ভেসেলের মাধ্যমে কি পরিবাহিত হয় সেটা আমরা
এরপর পরই আমরা পেয়ে যাচ্ছি যে পানি এবং পানিতে দ্রবীভূত যে খনিজ লবণ, এগুলো গাছের একদম মূল থেকে পাতায় পরিবহন করা এই কোষগুলোর কাজ। অর্থাৎ একটা ট্রাকিডের মতোই, ট্রাকিডও কি করে, একদম এই খনিজ লবণ হচ্ছে মূল থেকে পাতায় পরিবহন করে। আর এখানে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবহন করা হচ্ছে ভেসেলের কাজ। তবে ট্রাকিডের ক্ষেত্রে আরেকটা বাড়তি কাজ আমরা পেয়েছিলাম, ট্রাকিডের টিস্যুগুলো যেহেতু মৃত এবং শক্ত, সেটা উদ্ভিদকে এক ধরনের দৃঢ়তা প্রদান করত। আমরা জাইলেম টিস্যুর ক্ষেত্রে আরেকটা রকম ফের পাই, সেটা হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারটা হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, স্ক্লেরেনকাইমার কথা বলেছিলাম। স্ক্লেরেনকাইমা আর বৈশিষ্ট্যগুলো কি কারো মনে আছে? আচ্ছা, আমি একটু বলে দিই আগে। স্ক্লেরেনকাইমা টিস্যুর আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম। কোষগুলা হচ্ছে লম্বাকৃতির, প্রান্ত দুটো সরু, কোষ প্রাচীর লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয়, প্রাচীর সমান পুরুত্ব বিশিষ্ট হয়, পরিপক্ক কোষগুলো মৃত হয়, নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম বিহীন হয়, প্রস্থচ্ছেদে কোষগুলো বহুভুজাকৃতির হয়, এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করাই ছিল এই টিস্যুর প্রধান কাজ। মৃত কোষ অনেক সময় গাছের বর্জ্য পদার্থ ধারণ করে, কখনো কখনো বাইরে শক্ত আবরণ সৃষ্টি করে ভিতরের নরম অংশকে রক্ষা করে। যেমন নারিকেল ও তালের বীজের আবরণ, নারিকেল এবং তালের বীজের বাইরের আবরণটা শক্ত থাকে এবং সেই শক্ত অংশটা ভিতরের নরম অংশটাকে কি করে, রক্ষা করে। তাহলে জাইলেম ফাইবার বলা হচ্ছে কি, তাহলে এই যে স্ক্লেরেনকাইমার কথা বললাম এতক্ষণ, এই স্ক্লেরেনকাইমা জাতীয় এক ধরনের কোষ। এবং যেহেতু স্ক্লেরেনকাইমা কোষের টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, তাহলে জাইলেম ফাইবার যেহেতু স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, এটার কাজও কি দৃঢ়তা প্রদান করা। আমরা জাইলেম টিস্যুর আরেকটা রকম ফের পাই, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। আমরা গত ক্লাসে প্যারেনকাইমা টিস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি প্যারেনকাইমা টিস্যুগুলো কেমন হয়। কোষগুলো হয় দৈর্ঘ্য প্রস্থ গভীরতায় মোটামুটি একই রকম। কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকৃতির হয়। প্যারেনকাইমা কোষের কথা বলছি আমি। কোষ প্রাচীর সমভাবে পুরু, কোষগুলো সজীব এবং এতে প্রচুর প্রোটোপ্লাজম থাকে, এবং পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁকও থাকতে পারে। আর প্যারেনকাইমা টিস্যুতে যদি ক্লোরোফিল থাকে তবে তখন সেটাকে বলা হবে ক্লোরেনকাইমা। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ক্লোরেনকাইমা বলতে কি বুঝি। আমরা বলতে পারি যে প্যারেনকাইমা টিস্যুতে যদি ক্লোরোফিল থাকে তখন সেই প্যারেনকাইমা টিস্যুটাকে আমরা ক্লোরেনকাইমা বলে ডাকি। এবং পাতার যে ক্লোরেনকাইমা সেটাকে মেসোফিল বলা হয়। জলীয় উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। তাহলে প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা, আর যদি উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা থাকে তখন সেটাকে বলা হবে অ্যারেনকাইমা। তাহলে এই জাইলেম প্যারেনকাইমা যেটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এই ঠিক প্যারেনকাইমা জাতীয় কোষ। এটার কাজটা কি? আমরা গত ক্লাসে প্যারেনকাইমার কাজে আমরা পড়েছিলাম যে এখানে যেহেতু সবুজ ক্লোরোফিল থাকে, নিজের খাদ্য নিজে তৈরি করে এরা, এবং খাদ্যটাকে জমিয়ে রাখে, খাদ্য পরিবহনে সাহায্য করে, ত্বকের প্যারেনকাইমা প্রতিরক্ষার কাজ করে। তাহলে জাইলেম প্যারেনকাইমা যেহেতু এটা প্যারেনকাইমা জাতীয় কোষ, তাহলে এটার কাজ নিশ্চয়ই কি, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। অর্থাৎ প্যারেনকাইমার কাজগুলাই জাইলেম প্যারেনকাইমা করে থাকে। তাহলে আমরা জাইলেম টিস্যুর 4টা প্রকার নিয়ে পড়লাম। জাইলেম টিস্যুর 4টা প্রকার কি কেউ বলতে পারবেন? আপনারা একটু নোট করবেন এগুলা, কেউ যদি বলতে পারেন বলেন, আনমিউট করে বলেন, অথবা আমি প্রিভিয়াস স্লাইড গুলো আবারও দিচ্ছি, একটু দেখে দেখে বলেন। জাইলেম টিস্যু মূলত চার ধরনের কোষ নিয়ে গঠিত হয়। এগুলো কি কি? এখানে আমি স্লাইড দিয়ে দিয়েছি, প্রয়োজনে স্লাইড দেখে একজন একজন করে একবার করে বলেন। জাইলেম টিস্যু 4 ধরনের: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম আচ্ছা প্যারেনকাইমা। এই 4 প্রকারের কোষ নিয়ে জাইলেম আচ্ছা, এই টিস্যু যে গঠিত। কোষগুলো পড়ছে এগুলো কি উদ্ভিদের কোষ নাকি প্রাণীর কোষ? হ্যাঁ, উদ্ভিদ উদ্ভিদ কোষ কোষ নিয়ে স্যার। পড়ছি। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ বলবেন? আর কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা
জাইলেম টিস্যুর 4টা রকমফের সম্পর্কে জানলাম। একটা হলো ট্রাকিড, একটা ভেসেল, একটা জাইলেম ফাইবার, আর একটা হলো কি জাইলেম প্যারেনকাইমা। ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা, এখন আসেন জাইলেম টিস্যুর কাজ। এই যে আমরা এখানে জাইলেম টিস্যুর 4টা রকমফের নিয়ে পড়লাম, প্রত্যেকটা রকমফেরের আমরা এক একটা কাজ করলাম। এই সবগুলো কাজকে একসাথে করলেই জাইলেম টিস্যুর কাজ হয়ে যায়। মানে এই প্রত্যেকটা টিস্যুর আলাদা আলাদা কাজগুলোকে একসাথে করে লিখলেই সেগুলোকে আমরা বলতে পারবো জাইলেম টিস্যুর কাজ। যেমন উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, পানি ও অন্যান্য খাদ্য উপাদান পরিবহন করা, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করা। এগুলো গেল জাইলেম টিস্যুর কাজ। আচ্ছা, তাহলে আমরা জটিল টিস্যুর ক্ষেত্রে মূলত কয় ধরনের টিস্যু পেয়েছিলাম? 2 ধরনের টিস্যু, একটা জাইলেম টিস্যু, একটা ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু আবার 4 ধরনের, আমরা 4 ধরনের আলোচনা করে ফেলছি। এখন আমরা আলোচনা করব ফ্লোয়েম টিস্যু নিয়ে। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু হচ্ছে 2 রকম, একটা জাইলেম টিস্যু, একটা ফ্লোয়েম টিস্যু। আমরা এতক্ষণ আলোচনা করলাম জাইলেম টিস্যু নিয়ে, এখন আলোচনা করব ফ্লোয়েম টিস্যু নিয়ে। এটা স্পেলিংটা ভুল হয়েছে, আমি একটু কারেকশন করছি। ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, তাহলে আমরা ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে স্ক্রিনটা কি আছে আমার? ফ্লোয়েম টিস্যু আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা? জি দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা তাহলে যাচ্ছে। আমরা ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে আমরা 4 ধরনের আমরা কোষ পাই। একটা হচ্ছে সিগনল, আরেকটা হচ্ছে কম্পিনিয়ন সেল বা সঙ্গী কোষ বাংলায় বলতে পারি আমরা, আরেকটা হলো ফ্লোয়েম ফাইবার, আরেকটা হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে আমরা এই 4টা রকমফের পাই। আমরা জাইলেম টিস্যুর ক্ষেত্রে 4টা রকমফের পেয়েছিলাম, ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রেও আমরা 4টা রকমফের পেলাম। তাহলে আমরা ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে আমরা 4 প্রকার কোষের কথা এখানে তাহলে পেলাম। একটা হলো সিগনল, একটা সঙ্গী কোষ, একটা হলো ফ্লোয়েম ফাইবার, আরেকটা হলো কি ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এখন আমরা সর্বপ্রথম ফ্লোয়েম টিস্যু নিয়ে একটু আলোচনা করি। ফ্লোয়েম টিস্যু, PHLOEM, ফ্লোয়েম, TISSUE টিস্যু, ইংরেজিতে লিখলে এভাবে লিখবেন। এখন ফ্লোয়েম টিস্যুর মধ্যে সর্বপ্রথম যে বিভাগের কথা বললাম সেটা হচ্ছে কি সিগনল বা ইংরেজিতে সিপ টিউব, SIVE, সিপ TUBE, সিপ টিউব। সিপ টিউব গুলো কিরকম হয়? এগুলো লম্বা হয় কোষগুলো এবং ফাঁপা টাইপের হয়। একটার মাথায় আরেকটা বসে লম্বা একটা নলেজ সৃষ্টি করে। মাথায় মাথায় যুক্ত 2টা সিপকোষের মধ্য প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত থাকে। ছিদ্রযুক্ত এই প্রাচীরকে বলা হয় সিপলেট। এবং পরিণত সিগনলে নিউক্লিয়াস থাকে না, পাতায় তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করা এর কাজ। আমাদের ফ্লোয়েম টিস্যুর আরেকটা শ্রেণীবিভাগে আমরা পাই হচ্ছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। এটাও প্যারেনকাইমা জাতীয় সরু এবং লম্বা কোষ, সবসময় সিগনলের সাথে এটা থাকে। এটার সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস বড়, এবং প্রাচীরে ছিদ্র দিয়ে সিগনলের সাথে যোগাযোগ রক্ষা করে এরা, এবং খাদ্য পরিবহনে সিগনলকে সহায়তা করাই এর কাজ। আরেকটা ক্যাটাগরি কি পেলাম? ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারটা কি? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। ফ্লোয়েম ফাইবার বাস্ট ফাইবার নামেও পরিচিত। আর ফাইবার মানে আপনারা মনে রাখবেন হচ্ছে দৃঢ় তন্তু, মানে দৃঢ়তা প্রদান করাই এদের কাজ। সর্বশেষ ফ্লোয়েম টিস্যুর যে ক্যাটাগরি আমরা পাই সেটা হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা প্যারেনকাইমা জাতীয় কোষ। এবং প্যারেনকাইমার কাজ কি ছিল তাহলে? খাদ্য সঞ্চয় এবং পরিবহন করাই এর কাজ। এখন আমরা তাহলে আমরা ফ্লোয়েম টিস্যুর 4টা ক্যাটাগরি সম্পর্কে জানলাম। তাহলে ফ্লোয়েম টিস্যুর মধ্যে আমরা কয় ধরনের কোষ দেখতে পাই? কেউ একজন মাইক চালু করে বলেন। আমার কথা কি শোনা যায়? জি স্যার। যে একটু মাইকটা চালু করে বলেন ফ্লোয়েম টিস্যুর আমরা কয় ধরনের রকমফের দেখি, কয়টা ক্যাটাগরি দেখি আমরা? ফ্লোয়েম টিস্যু 4 ধরনের
কোষ পাওয়া যায়। হ্যাঁ, কি কি? সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারানকাইমা। আচ্ছা এই ৪ প্রকারের কোষ নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। আচ্ছা, তাহলে সিগন্যালের কাজটা কি? সিবনল কোষগুলো লম্বা এবং ফাঁপা। একটির মাথায় আরেকটি বসে লম্বা নলের সৃষ্টি করে। মাথায় মাথায় যুক্ত দুটি সিব কোষের মধ্যে প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রাচীরকে সিব প্লেট বলে। পরিণত সিবনলে নিউক্লিয়াস থাকে না। পাতায় তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করাই এর কাজ। আচ্ছা, পাতায় তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করা এর কাজ, শুধু কাজটা বলবেন। হ্যাঁ, সঙ্গী কোষের কাজ কি? কম্পিনিয়ন সেলের কাজটা শেষের বাক্যটা দেখলে হয়ে যাবে। সঙ্গী কোষ এটি প্যারানকাইমা জাতীয় সরু আমি কাজের ও কথা লম্বা জিজ্ঞেস কোষ। করলাম, কাজটা বলবেন শুধু। জি, শুধু কাজ। এটা শুধু জি, খাদ্য পরিবহনে সহায়তা করে। কাকে সহায়তা করে? খাদ্য সিগন্যালকে সহায়তা পরিবহনে করে। সিগন্যালকে আচ্ছা, সহায়তা করে। ফ্লোয়েম ফাইবারের কাজ কি? ফ্লোয়েম ফাইবারের কাজ কাজ দৃঢ়তা প্রদান করা এর কাজ। হ্যাঁ, দৃঢ়তা প্রদান করা এটার কাজ। আর ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কি? প্যারানকাইমার কাজ খাদ্য সঞ্চয় ও পরিবহনে সাহায্য করা এর কাজ। এটার কাজ। ঠিক আছে, এখন যদি আমরা একই সাথে যদি ফ্লোয়েম টিস্যুর কাজগুলো বলি, এখানে যে 4 ধরনের কোষের কাজ, এই কোষগুলাই কিন্তু ফ্লোয়েম টিস্যুর কাজ। কারণ এই 4 ধরনের কোষ নিয়ে কিন্তু ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। তাহলে ফ্লোয়েম টিস্যুর কাজ কি কি হতে পারে? পাতায় প্রস্তুতকৃত খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবহন করাই এই টিস্যুর প্রধান কাজ। অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, প্রয়োজনে কিছু পরিমাণ খাদ্য জমা করে রাখে। তাহলে এগুলো গেল ফ্লোয়েম টিস্যুর কাজ। এখন তাহলে আমরা মূলত আলোচনা করছি আজকে কি নিয়ে? কমপ্লেক্স টিস্যু নিয়ে। কমপ্লেক্স টিস্যুর মধ্যে আমরা কয়টা ভাগ পেলাম? 2টা ভাগ, একটা জাইলেম টিস্যু, একটা ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর মধ্যে পেলাম 4টা ভাগ, ফ্লোয়েম টিস্যুর মধ্যে পেলাম 4টা ভাগ। জাইলেম টিস্যুর 4টা ভাগ কি কি? ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এবং ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4টা ভাগ কি কি? ফ্লোয়েম টিস্যুর 4টা ভাগ হচ্ছে সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে মূলত হচ্ছে ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু নিয়েই হচ্ছে জটিল টিস্যু। এখন জটিল টিস্যুর গুরুত্ব নিয়ে একটু পড়বো আমরা। জটিল টিস্যুর গুরুত্বের মধ্যে আমরা শারীরবৃত্তীয় দিক থেকে কিছু গুরুত্ব আমরা পাই, অর্থনৈতিক দিক থেকে আমরা কিছু গুরুত্ব পাই। তো উদ্ভিদের মূল থেকে কাণ্ড ও তার শাখা প্রশাখা হয়ে শিরা উপশিরার মাধ্যমে পাতা পর্যন্ত জটিল টিস্যু অবিচ্ছেদ্যভাবে অবস্থিত। মানে একদম গাছের গোড়া, মূল 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 থেকে শুরু করে উদ্ভিদের শাখা প্রশাখা থেকে পর্যন্ত পৌঁছে একসময় পাতা পর্যন্ত পৌঁছে যায় কি? এই জটিল টিস্যু। এবং এই জটিল টিস্যুর যদি শারীরবৃত্তীয় ইম্পর্টেন্স গুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে খাদ্য তৈরির কাঁচামাল পাতায় পাঠানো, পাতা থেকে তৈরি খাদ্যগুলো পুনরায় সজীব কোষে পাঠানো, এই যে কাজ, এই কাজগুলো করে থাকে জটিল টিস্যু। তাহলে এগুলো হচ্ছে শারীরিক কাজ। খাদ্যের কাঁচামাল ও প্রস্তুতকৃত খাদ্য পরিবহনের কাজ করে বলে এই টিস্যুর অপর নাম হলো পরিবহন টিস্যু। খাদ্য তৈরি ছাড়াও বহু বিক্রিয়ায় পানির প্রয়োজন হয়। ওই পানি মূলের জাইলেম নামক জটিল টিস্যুর মাধ্যমে উপরে কাণ্ডে প্রবাহিত হয়। আর পানির সাথে দ্রবীভূত খনিজ লবণও জাইলেম টিস্যুর মাধ্যমে উপরে প্রবাহিত হয়। প্রশোধন প্রক্রিয়ার জন্য যে পানির প্রয়োজন হয় তা জাইলেম টিস্যুর মাধ্যমেই পাতায় পৌঁছায়। এগুলো গেল কি? এই জটিল টিস্যুর শারীরবৃত্তীয় গুরুত্ব। এখন আসেন অর্থনৈতিক গুরুত্ব জটিল টিস্যুর। আমরা জটিল টিস্যুর অনেকগুলো অর্থনৈতিক গুরুত্ব আমরা পাই। বিশেষ করে আমরা পাটের ক্ষেত্রে যদি ধরি, পাটকে আমরা কি বলি? গোল্ডেন ফাইবার। এটাকে আমরা বাস্ট ফাইবার বলি। পাটের আঁশ যেটা, এটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। বাড়িঘর নির্মাণে, আসবাবপত্র তৈরিতে, জ্বালানি হিসেবে, নৌকা তৈরিতে, বাদ্যযন্ত্র তৈরিতে আমরা যে কাঠ ব্যবহার করি, এই কাঠটা আসলে কি? কাঠ হলো সেকেন্ডারি জাইলেম। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার হচ্ছে কি? পাটের আঁশ। আর আমরা যে কাঠ কাঠ ব্যবহার করি, কাঠ হচ্ছে কি? সেকেন্ডারি জাইলেম। তাহলে এগুলো সবগুলো কমপ্লেক্স টিস্যু। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কমপ্লেক্স টিস্যু আমাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে কোথায় কোথায় কাজে লাগে। এখন আমরা ক্ষরণকারী টিস্যু সম্পর্কে একটু জানবো। বিশেষ করে স্থায়ী টিস্যুর মধ্যে আমরা 3টা শ্রেণী বিভাগ আমরা পড়েছিলাম।
স্থায়ী টিস্যু হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু। আমরা এতক্ষণ জটিল টিস্যু নিয়ে পড়েছি। সর্বশেষ যেটা টপিক সেটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। স্থায়ী টিস্যুর কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে সরল টিস্যু, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আরেকটা হচ্ছে জটিল টিস্যু, এটা আজকের ক্লাসে আমরা পড়ে ফেলেছি। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু এগুলো হচ্ছে জটিল টিস্যু। এবং সর্বশেষ হচ্ছে ক্ষরণকারী টিস্যু। এখন আমরা পড়বো ক্ষরণকারী টিস্যু নিয়ে। ক্ষরণকারী টিস্যুর মধ্যে আমরা 2 ধরনের টিস্যু দেখি, একটা হলো তরুক্ষীর টিস্যু, আরেকটা হলো আমাদের গ্রন্থি টিস্যু। তো ক্ষরণকারী টিস্যু কোনগুলা? নাম শুনেই আমরা বুঝতে পারতেছি, সিক্রেটারি টিস্যু হচ্ছে যে টিস্যু হতে নানা ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়, তাদেরকে আমরা বলি ক্ষরণকারী টিস্যু। যেমন রাবার গাছ, রাবার গাছ যদি আমরা কাটি সেখান থেকে আঠা বেরোবে, সেই আঠা থেকে রাবার তৈরি হবে। রজন, এগুলো সবগুলো হচ্ছে কি বিভিন্ন কষ, অনেক গাছ থেকে কষ বের হয়, এগুলো সবগুলো হচ্ছে কি ক্ষরণকারী টিস্যু। এখান থেকে বিভিন্ন রকম ক্ষরণ ঘটে। এখন আমরা ক্ষরণকারী টিস্যুর মধ্যে 2 ধরনের টিস্যু আমরা দেখি, একটা হলো তরুক্ষীর টিস্যু, আরেকটা হলো গ্রন্থি টিস্যু। তরুক্ষীর টিস্যুকে আমরা বলি ল্যাটিসিফেরাস টিস্যু। ল্যাটিসিফেরাস টিস্যু কোনগুলো? তরুক্ষীর বা ল্যাটেক্স এক প্রকার সাদা, হলুদ অথবা বর্ণহীন তরল পদার্থ। এতে শর্করা, আমিষ, আঠা, চর্বি এগুলা মিশানো থাকে। যেমন শিয়াল কাটা, কলা, রাবার রাবার, আফিম, আকন্দ, ছাতিম, এগুলো এগুলো এই গাছগুলো থেকে আমরা তরুক্ষীর টিস্যু আমরা পাই। আর গ্রন্থি টিস্যুর মধ্যে আমরা কি কি পাই? গ্রন্থি টিস্যু হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু বলা হয় গ্রন্থি টিস্যুকে। গ্রন্থি টিস্যু গুলো হচ্ছে মধু, উৎসেচক, আঠা, রজন, তেল, এগুলো হচ্ছে কি গ্রন্থি টিস্যু। তাহলে ক্ষরণকারী টিস্যু বলতে আমরা কি কি বুঝি? কেউ বলতে পারবেন? ক্ষরণকারী টিস্যু বলতে আমরা কি বুঝি এক কথায়? জি স্যার, যে টিস্যুগুলা গাছের থেকে খনন করে বের হয়, যেমন হচ্ছে যে রাবার, হ্যাঁ, তারপরে উম, স্যার এটা খড় জাতীয় একটা যে আছে খড়, রজন, এটা হবে কি স্যার? রজন, রজন। রজন, রজন আছে, রাবার আছে, আঠা আছে, অর্থাৎ যে উদ্ভিদ থেকে আপনারা বিভিন্ন রকম ক্ষরণ হতে আপনারা দেখবেন, জি। তখন সেগুলোকে আপনারা বলবেন এই ক্ষরণকারী টিস্যু বা সিক্রেটারি টিস্যু। আমি 4টা উদাহরণ দিয়েছিলাম, একটা হচ্ছে রজন, একটা রাবার, একটা আঠা, 3টে উদাহরণ দিয়েছিলাম। এখন আমরা ক্ষরণকারী টিস্যুর মধ্যে কয় ধরনের দেখি ক্ষরণকারী টিস্যু? 2 ধরনের। 2 ধরনের, একটা হলো তরুক্ষীর টিস্যু, আরেকটা কি গ্রন্থি টিস্যু। গ্রন্থি তরুক্ষীর টিস্যু। টিস্যু, তরুক্ষীর টিস্যু গুলোকে মানে ল্যাটেক্স আর কি, ল্যাটেক্স গুলো হচ্ছে সাদা, হলুদ অথবা বর্ণহীন তরল পদার্থ। এখানে কি কি থাকে? শর্করা, আমিষ, আঠা, চর্বি এগুলো মিশ্রিত থাকে। উদাহরণ দিয়েছিলাম শিয়াল কাটা, কলা, রবার, আফিম, আকন্দ, ছাতিম, এই গাছগুলা। তো গুগলে সার্চ করে এই নামগুলো একটু দেখবেন। শিয়াল কাটা গাছ, কলা গাছ সবাই চিনি। রবার গাছ, কক্সবাজার রাবার বাগানে যারা গেছেন অনেকে দেখছেন হয়তো, রাবার গাছের মধ্যে ওই খেজুরের হাড়ির মতো বিভিন্ন হাড়ি, কতগুলো হাড়ি দেখবেন বসায় রাখে, গাছ কাটে সেখান থেকে কষ বের হয়। আফিম গাছ, আকন্দ গাছ, ছাতিম গাছ। আর গ্রন্থি টিস্যুর ক্ষেত্রে আমরা কি দেখি? গ্রন্থি টিস্যু হচ্ছে মধু, উৎসেচক, আঠা, রজন, তেল, এগুলো পাওয়া যায় গ্রন্থি টিস্যু থেকে। তাহলে আমরা টোটাল টিস্যুর যদি ক্লাসিফিকেশন করি, আমরা উদ্ভিদের টিস্যুকে প্রথমে আমরা 2টা শ্রেণীতে ভাগ করি, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি বা শীর্ষস্থ টিস্যু, আরেকটা হলো সেকেন্ডারি বা পার্শ্বীয় টিস্যু। আবার স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, একটা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। জটিল টিস্যুকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু, এগুলা আজকে আমরা পড়লাম। এবং ক্ষরণকারী টিস্যুকেও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা তরুক্ষীর টিস্যু আর একটা হলো গ্রন্থি টিস্যু, এটাও আজকের ক্লাসে আমরা পড়লাম। সর্বশেষ টপিক হচ্ছে টিস্যু সিস্টেম। এটা আজকের ক্লাসের একদম সর্বশেষ একটা টপিক। টিস্যু সিস্টেমে আমরা কি কি দেখি? একই কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে একটা টিস্যু তন্ত্র গঠিত হয়। টিস্যু তন্ত্রকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, একটা ভিত্তি টিস্যু তন্ত্র, আরেকটা হলো পরিবহন টিস্যু তন্ত্র। এই 3টা হচ্ছে ক্লাস। আমরা ত্বকীয় টিস্যু তন্ত্রের ক্ষেত্রে কি দেখি? ত্বকীয় টিস্যু তন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি এটাকে বলা হচ্ছে ইপিডার্মাল টিস্যু সিস্টেম।
এখানে মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফল এসব উদ্ভিদ অঙ্গের ত্বক বা বহিরাবরণ এই টিস্যুতন্ত্রে গঠিত হয়। সাধারণত একসারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা কোষী ত্বকীয় টিস্যুতন্ত্র গঠন করে থাকে। ত্বকতন্ত্রে এককোষী বা বহুকোষী রোম থাকতে পারে। এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্রের বিবরণ। ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজটা একটু জেনে নেই। এটার কাজটা হচ্ছে উদ্ভিদের দেহের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা। তাহলে আমরা প্রথম ক্যাটাগরিতে কি পড়লাম? টিস্যুতন্ত্রের কে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। এখন আমরা ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে একটু পড়বো। ভিত্তি টিস্যুতন্ত্রকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে এটি হলো মূল বা কাণ্ডের প্রধান টিস্যুতন্ত্র। নামটা হচ্ছে কি? ভিত্তি টিস্যুতন্ত্র। তাহলে একটা গাছের ভিত্তি কোথায়? গাছের মূলটাই হচ্ছে গাছের ভিত্তি। তাহলে এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি হলো মূল বা কাণ্ডের প্রধান টিস্যুতন্ত্র। এবং ভিত্তি টিস্যুতন্ত্রকে বহিঃমজ্জা বা কর্টেক্স এবং অন্তঃমজ্জা এই দুটো অংশে ভাগ করা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের কর্টেক্স অধোতক সাধারণ বহিঃমজ্জা এবং অন্ততক নিয়ে গঠিত। পরিচক্রের ভিতরে মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে অন্তঃমজ্জা গঠিত। তাহলে আপনাদের এগুলো ছবি দেখতে হবে, ছবি না দেখলে ক্লিয়ার হতে পারবেন না। আমি শেষের দিকে ছবি যুক্ত করেছি, আমি ছবিটা একটু দেখাই এখানে যা যা বললাম, নাহলে বুঝতে কষ্ট হয়ে যাবে একটু। এই ছবিটা দেখেন, এবার আলোচনা করলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। তাহলে ভিত্তি টিস্যুতন্ত্র হচ্ছে মূল বা কাণ্ডের প্রধান টিস্যুতন্ত্র, এবং ভিত্তি টিস্যুতন্ত্রকে বহিঃমজ্জা বা কর্টেক্স এবং অন্তঃমজ্জা বা, এখানে মজ্জার ছবি দেওয়া হয়েছে দেখেন, অন্তঃমজ্জা বা একটা হলো কি ভিত্তি টিস্যুতন্ত্রকে বহিঃমজ্জা বা কর্টেক্স এবং অন্তঃমজ্জা এই দুইটা অংশে ভাগ করা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের কর্টেক্স অধোতক সাধারণ বহিঃমজ্জা এবং অন্ততক নিয়ে গঠিত। পরিচক্রের ভিতরে মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে অন্তঃমজ্জা গঠিত। এখানে দেখেন বিভিন্ন ছবিতে মার্ক করে দেওয়া হয়েছে কোনটা কোথায়। দেখা দেখা গেছে ছবিটা? আচ্ছা, তাহলে ভিত্তি টিস্যুতন্ত্রের কাজটা একটু আমরা জেনে নিই। ভিত্তি টিস্যুতন্ত্রের কাজ হচ্ছে কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা, যেহেতু এটা কাণ্ডের মধ্যে থাকে। খাদ্য সঞ্চয় করা, এই দুইটা কাজ হচ্ছে এই ভিত্তি টিস্যুতন্ত্রের কাজ। আমাদের উদ্ভিদ টিস্যু সিস্টেমের আমাদের থার্ড যে টিস্যু সিস্টেম, এটাকে কি বলা হচ্ছে? পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে আমরা কয়টা টিস্যুতন্ত্র পেলাম? প্রথমে পেলাম ত্বকীয় টিস্যুতন্ত্র, তারপর পেলাম ভিত্তি টিস্যুতন্ত্র, এবং সর্বশেষ হলো পরিবহন টিস্যুতন্ত্র। এটাকে বলা হয় ইংরেজিতে ভাস্কুলার টিস্যু সিস্টেম। পরিবহন নাম শুনেই বোঝা যায় পরিবহনের কাজ করে এটা। কি কাজ করে? জাইলেম ও ফ্লোয়েম নামক জটিল টিস্যুর সমন্বয়ে পরিবহন টিস্যুতন্ত্র গঠিত হয়, এবং ভিত্তি টিস্যুর মাঝে এই টিস্যুর অবস্থান। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পাশাপাশি, এবং এদের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে। ফ্লোয়েম টিস্যু কাণ্ডের পরিধির দিকে এবং জাইলেম টিস্যু কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে। তাহলে কাজ কি? পরিবহন টিস্যুর কাজটা কি? পরিবহন টিস্যুর কাজ হচ্ছে পানি ও দ্রবীভূত খাদ্যদ্রব্য পরিবহন করা, প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা, এবং হচ্ছে কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা ও প্রয়োজনে খাদ্য সঞ্চয় করা। তাহলে এগুলো হচ্ছে কি পরিবহন টিস্যুতন্ত্রের কাজ। তাহলে আমাদের এই হচ্ছে মোটামুটি টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা। তাহলে কেউ একজন একটু আমাকে বলেন দেখি, টিস্যু সিস্টেমকে কয়টা প্রধান ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? টিস্যু সিস্টেমকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে দেখেন, লিখে লিখে বলেন।
স্যার 4 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে স্লাইড কি দেখতে পাচ্ছেন না আপনারা? 3 ভাগে ভাগ করা হয়েছে স্যার। ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র, জি ধন্যবাদ। আচ্ছা, ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজটা একটু কেউ বলেন। শেষের লাইনটা দেখলেই হবে, শেষের লাইনের আগের লাইন না, এখানে এটাতে ত্বকতন্ত্রে এককোষী বা বহুকোষী অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা। হ্যাঁ, এটা হচ্ছে কার কাজ? ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। ত্বকীয় আমাদের সেকেন্ড টিস্যুতন্ত্র কোনটা? ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্রের কাজটা কি? পরিচক কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য সঞ্চয় করা এবং টিস্যুতন্ত্রের এই কাজ। টিস্যুতন্ত্রের এই প্রধান কাজ। টিস্যুতন্ত্রের কাজ। আচ্ছা, এরপর আমাদের থার্ড যে টিস্যুতন্ত্র সেটা কি? পরিবহন পরিবহন টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র। তাহলে পরিবহন টিস্যুতন্ত্রের কাজটা কি? পানীয় দ্রবীভূত খাদ্যদ্রব্য পরিবহন করা, প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা, কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা, প্রয়োজনে খাদ্য প্রয়োজনীয় সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, তাহলে এই যে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের এই এখানে বিভিন্ন রকম টিস্যুতন্ত্রের অবস্থান দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে একদম সহজ একটা চিত্র আর কি। এখানে কচি পাতা, মেরিস্টেম, কর্টেক্স, ত্বক, ফ্লোয়েম, পেরিসাইকেল, জাইলেম, মজ্জা, এগুলো সব লম্বচ্ছেদ, মানে একটা কাঠামোকে লম্বালম্বি ভাবে চেরা হয়েছে, চিরে এভাবে দেখানো হয়েছে। আর প্রস্থচ্ছেদ মানে হচ্ছে পাশাপাশি করে কাটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। পাশ থেকে কাটলে এই ধরনের দেখাবে। কি কি দেখবো আমরা? কিউটিকল দেখবো, বহিত্বক দেখবো, অন্তত্বক, এরপর দেখেন অধোত্বক, এরপরে হলো সাধারণ কর্টেক্স, এবং ভিতরের দিকে হচ্ছে দেখেন পরিবহন টিস্যু, এরপর পরিচক্র, এরপর ফ্লোয়েম, এরপর ক্যাম্বিয়াম, এরপর জাইলেম, এরপর হচ্ছে মজ্জা এবং হচ্ছে মজ্জারশ্মি। তাহলে এগুলো হচ্ছে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিভিন্ন প্রকার টিস্যুর বিন্যাস। এই ছবিটা আপনাদের আঁকা শিখতে হবে। যারা ছিলেন আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, কারো যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন নির্দ্বিধায়।